আসসালামু আলাইকুম। উচ্চতর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন বাকি আছে, সেটা যদি আমরা পড়ি তাহলে আমাদের দুইটা অধ্যায় হয়ে যাবে। যদিও আমরা সব প্রশ্ন পড়তেছি না, আপাতত নবম ব্যাচের যে সাজেশন, সেই সাজেশন থেকে আমরা বেছে বেছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অর্থাৎ ট্রিপল স্টার এবং ডাবল স্টার গুলো পড়তেছি। তো এর আগে যারা ক্লাসগুলো করছেন বা ভিডিও দেখছেন তারা ধারাবাহিকতা রাখবেন আশা করি। প্রথম অধ্যায়ে আমরা যা পড়ছি এগুলো কিন্তু এখন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নবম ব্যাচের জন্য। ঠিক আছে, এগুলো এখান থেকে যদি কোনো প্রশ্ন না আসে তাহলে বুঝবেন ওটা দশম ব্যাচে আসবেই। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন পড়ে ফেলছি। আজকে যে একটা প্রশ্ন বাকি আছে, আরো প্রশ্ন বাকি আছে। এখানে একটা জিনিস, আপনারা যা সাজেশন বইটা আছে তারা হ্যাশ চিহ্নিত কিছু প্রশ্ন দেখতে পান সব সময়। ঠিক আছে, এই হ্যাশটা কিন্তু আপনারা চাইলে এক নজর দেখে যেতে পারেন। তো আমরা আজকে সুনাম মূল্যায়নের পদ্ধতি পড়বো। এটা কিন্তু হ্যাশ না, এটা বোধহয় ডাবল স্টার অথবা ট্রিপল স্টার হবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা পড়বো। এটা বইতে কিভাবে আছে আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে বইতে বোধহয় বিস্তারিত ডিটেলস অনেক বড় করে আছে। ঠিক আছে, এত বড় যে সেইভাবে আসলে আমাদের লেখা সম্ভব না। তো এটাকে যেভাবে আমরা লিখবো, মোটামুটি আমি আশা করি যে আমরা বুঝতে পারবো প্রশ্নটা এবং বুঝে বুঝে পড়বো যাতে মনে থাকে। দেখেন, সুনাম মূল্যায়নের পদ্ধতি, টোটাল পদ্ধতি হলো পাঁচটা। তো পাঁচটা পদ্ধতির মধ্যে দেখেন একটা পদ্ধতির কিন্তু ডিটেলস এখানে আছে 7 নাম্বার। এটা বোধহয় অষ্টম ব্যাচে আসছে, সরি, হ্যাঁ অষ্টম ব্যাচে আসতে পারে, মনে হয় আসছে আমার। আমি পরীক্ষাটা দেইনি, দিলে হয়তো আমি আরো ভালোভাবে বলতে পারতাম। আমি দেইনি, তবে আমি যেটা মনে হয় আমি এটা আসছে। আচ্ছা, তারপর হচ্ছে শেয়ার মূল্যায়ন। এখন এই 7 নাম্বারটা হলো সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। এই যে এইটা ঘ নাম্বারটা, বুঝতে পারছেন? এখন আপনার পরীক্ষায় কিন্তু বার্ষিক পদ্ধতি আসতে পারে, অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি আসতে পারে, বা এইগুলো আসতে পারে ক খ। হ্যাঁ, যেটা আসবে সেটা যদি 8 মার্কে আসে তাহলে অবশ্যই আপনাকে ওটার উপর বিস্তারিত লিখতে হবে। যেমন এখানে দেখেন সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। এখানে প্রথমে পদ্ধতির ধাপগুলো, 5টা ধাপের বর্ণনা দিচ্ছেন, তারপরে একটা এক্সাম্পল দিচ্ছেন। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের মূলধন মুনাফা টুনাফা ধরে আপনি একটা ক্যালকুলেশন করে দিচ্ছেন। তো এইভাবে দুইটা অংশে দিলেই এটা কিন্তু হয়ে যাচ্ছে 7 নাম্বারটা। তো মোটামুটি আমরা এটা পড়বো না আপাতত, আমাদের 5টা পদ্ধতি আমরা সংক্ষিপ্ত পরিসরে পড়বো। এটা 8 মার্কে আসলে এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, এর বেশি লিখতে হবে না। তো আমরা প্রথমে ভূমিকাটা পড়ি। দেখেন, সুনাম মূল্যায়নের পদ্ধতি। সুনাম একটি অদৃশ্য অথচ মূল্যবান সম্পদ, যা প্রতিষ্ঠানের অতিরিক্ত আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়। এই লাইনটা আমরা আগেই পড়ছি বারবার। এটি সরাসরি দেখা বা পরিমাপ করা না গেলেও হিসাব নিকাশের মাধ্যমে এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায়। তাহলে বুঝতে পারলাম, সুনামটা সরাসরি দেখাও যায় না, পরিমাপও করা যায় না, তবে হিসাব নিকাশ যখন করবেন তখন তার আর্থিক মূল্য বের করে ক্রয় বিক্রয়ে কাজে লাগে। ব্যবসায়িক লেনদেন, একত্রীকরণ, অংশীদার পরিবর্তন, কথা বুঝেন কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দুইটা কোম্পানি এক করবেন, অথবা মালিকানা পরিবর্তন করবেন, অথবা একটা কোম্পানি এইগুলোর মানে বিক্রি করবেন, সবকিছু মিলাইয়া তখন কিন্তু আমাদের সুনাম মূল্যায়নের প্রয়োজন হয়। একটা আমরা দেখি না যে বিভিন্ন সময় বড় বড় কোম্পানি, তার যে মূলধন আছে, তার যে সম্পদ আছে, তার থেকেও কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ কি? কারণ এর সুনাম আছে। এই কোম্পানি দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার ইনকাম করা যাবে। ঠিক আছে, তো ওইটা হলো সুনাম। তো এখানে ভূমিকাটা আমরা কি লিখবো আবার পড়ি। সুনাম একটি অদৃশ্য মূল্যবান সম্পদ, যা প্রতিষ্ঠানের অতিরিক্ত আয়ের উৎস। এটি সরাসরি দেখা বা ধরা না গেলেও, পরিমাপ করা না গেলেও, বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায়। কি কি সেগুলো? ব্যবসায়িক লেনদেন, একত্রীকরণ, অংশীদার পরিবর্তন, প্রতিষ্ঠানের যে কোনো জিনিস ক্রয় বিক্রয় ইত্যাদি সুনামের নির্ভরযোগ্য মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব ক্ষেত্রে, বুঝতে পারছেন? তাহলে ভূমিকাটা যদি বুঝতে পারি, আমরা এখন জাস্ট 5টা পদ্ধতি পড়বো। দেখেন, প্রথম পদ্ধতি কি? সালিসি ব্যবস্থা পদ্ধতি। এগুলোতে গাণিতিক এক্সাম্পল নাই, মোটামুটি এগুলো সহজ। দেখেন 1 নাম্বারটা সালিসি ব্যবস্থা পদ্ধতি। এটা কি? এই পদ্ধতিতে ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বা উভয় পক্ষের মনোনীত তৃতীয় পক্ষ কর্তৃক সুনামের মূল্যায়ন করা হয়। এটা একটা সহজ কথা। আপনি উভয় পক্ষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অথবা তৃতীয় পক্ষ অর্থাৎ উভয় পক্ষ মনোনীত তৃতীয় কোনো নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সুনাম মূল্যায়ন করা হয়। উনি ধরে দেয় যে ঠিক আছে, এই সুনামের জন্য এত টাকা দিলেই হচ্ছে।
ঠিক আছে, উভয় পক্ষ সেটা মেনে নেয়, অথবা উভয় পক্ষ দর কষাকষির ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুনামের মূল্য নির্ধারণ করে। এখানে হয়তো বা কোনো মানে যে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, বর্ষ গুণন পদ্ধতি বা বার্ষিক পদ্ধতি, অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, এইসব কোনো হিসাব নিকাশ ক্যালকুলেশন এখানে থাকে না। জাস্ট উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে একটা অঙ্ক ধরে নেয়। এতে কি হয় দেখেন, প্রতিষ্ঠানের অতীত আয় ক্ষমতা বা বাজারের সুনামের উপর ভিত্তি করে একটা আনুমানিক মূল্য নির্ধারণ করে। যেটা বলতেছিলাম যে একটা ধরে নেয়, মানে আনুমানিক একটা মূল্য নির্ধারণ করে। কিভাবে করে? প্রথম বাক্যটা বুঝতে পারছেন? আমরা এখনই মুখস্থ করে ফেলি। দেখেন প্রথম বাক্যটা কি বলছেন, ক্রেতা এবং বিক্রেতা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে মূল্যায়ন করে। প্রথম বাক্য শেষ। দ্বিতীয় বাক্যে বলছে কি, এখন এটার ক্ষেত্রে তো কিছু মানদণ্ড তারা বিবেচনায় নেয়। সেই মানদণ্ডগুলো কি? আয় ক্ষমতা, প্রতিষ্ঠান অতীতে কিরকম ভাবে আয় করতে পারছে, তাদের আয় ক্ষমতাটা কেমন ছিল, এবং বাজারে তাদের সুনামটা কেমন, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে সালিসি ব্যবস্থা পদ্ধতির মাধ্যমে সুনামের মূল্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু দ্রুত কার্যকর করা যায়, মানে দ্রুত বের করা যায়, কিন্তু উভয় পক্ষ সমঝোতার ভিত্তিতে অতীত আয় ক্ষমতা বা বাজারের সুনাম এগুলোর উপর ভিত্তি করে তারা কি করে, একটা দাম নির্ধারণ করে, একটা সুনামের মূল্য নির্ধারণ করে। এই জন্য এটা দ্রুত কার্যকর করা যায় বা দ্রুত বের করা যায়, কিন্তু নির্ভুলতা কম থাকতে পারে, মানে নির্ভুল হয় না। যেহেতু এখানে কোনো গাণিতিক ফর্মুলা নাই, এই কারণে নির্ভুল হয় না। ঠিক আছে, আচ্ছা আমরা এক নাম্বারটা বুঝতে পারছেন? ক নাম্বারটা সবাই? এখানে যা আছে তিনটা বাক্য আছে, আপনি মোটামুটি তিনটা বাক্য লিখলেই আপনার এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। আচ্ছা এবার আমরা 2 নম্বরে আসি। দেখেন খ, ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি কি বলছে এখানে? ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি। দেখেন এখানে কি বলছে, আপনার শিরোনামটা বুঝতে পারলেন? ভবিষ্যতে প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতি, মানে ভবিষ্যতে আপনি কি ধরনের মুনাফা চান। এখন মুনাফা আমি ভবিষ্যতে চাই মনে করেন 10 লাখ টাকা, কিন্তু 10 লাখ টাকার মধ্যে তো আমার বিভিন্ন খরচ আছে, সুদ আছে, দায় দেনা আছে, এটা তো আমার দিয়ে তারপর হচ্ছে আমার নিট মুনাফা কাকে বলে? আপনার যে বিদ্যুৎ বিল, আপনার পানির বিল, এই সব কিছু দিয়ে আপনার যেটা থাকবে সেটা হলো আপনার নিট মুনাফা। ঠিক আছে, তো ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা, এই কথাটুকু বুঝতে পারছেন? এই পদ্ধতিটা কি আমরা একটু দেখি। দেখেন এই পদ্ধতিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান যে নিট মুনাফা অর্জন করতে পারে তা স্বাভাবিক মুনাফার হারে মূলধনে রূপান্তর করে। কথা কি বুঝতে পারছেন? এখানে তিনটা কথা আছে, আমি প্রথম কথাটা বুঝি আবার। ভবিষ্যতে প্রতিষ্ঠান যে মুনাফা অর্জন করতে পারে, আপনি একটা অঙ্ক ধরেন যে এটা ভবিষ্যতে করতে পারে, দায় দেনা বাদ দিয়ে নিট। হ্যাঁ, এখন ওইটাকে স্বাভাবিক মুনাফার হারে, ওই নিট মুনাফা যেটা, সেটাকে আপনি স্বাভাবিক মুনাফার হারে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান এই ধরনের পণ্য তৈরি করে স্বাভাবিক যে মুনাফা করতে পারে সেই হারে আপনি মূলধনে রূপান্তর করে ফেলেন। অর্থাৎ কি মূলধনে কি মুনাফা হতে পারে? মুনাফা ভবিষ্যতে হয়েছে 10 লাখ টাকা, মানে হবে, আপনি ধরে নিলেন যে নিট মুনাফা ভবিষ্যতে 10 লাখ টাকা হতে পারে। এখন ওই 10 লাখ টাকাকে আপনি স্বাভাবিক মুনাফার হার, মানে এই ধরনের এই কোম্পানি স্বাভাবিকভাবে বাজারে যে হারে মুনাফা করে, সেটা 10% হোক 15% হোক, আপনি সেই হারে ওই ভবিষ্যতের মুনাফাটাকে আপনি মূলধনে রূপান্তর করে ফেলেন। মানে হলো এই মূলধনে এই শতকরা হারে এই মুনাফা করতে পারে প্রতিষ্ঠান, সেইভাবে আপনি অতি নিট মুনাফাটাকে আপনি মূলধনে রূপান্তর করেন। করার পরে এই যে এই পর্যন্ত রূপান্তর করে এই পর্যন্ত যদি বুঝে থাকেন, করার পরে যা হলো, যে মূলধনটা আমরা পেলাম, কাল্পনিক মূলধন মনে করেন, কারণ ভবিষ্যতের নিট মুনাফাটা তো আমি জানি না, আমি ওটা ধরে নিলাম। ঠিক আছে, এই মুনাফাটাকে আমি প্রতিষ্ঠানের প্রকৃত মূলধন মানে যেটা করে প্রতিষ্ঠান সব সময়, বা যে মূলধনটা আছে, যে মূলধনটা রানিং করছে, বা মূলধনটা আছে, যে মূলধনটা প্রতিষ্ঠান বর্তমানে প্রতিষ্ঠানের কাছে আছে, সেইটার দিয়ে যে আপনি বিয়োগ করবেন, তখন যে পার্থক্যটা আপনি পাবেন, সেটাকেই পার্থক্যটুকু হলো সুনাম। বুঝতে পারছেন? তাহলে ভবিষ্যতের প্রত্যাশিত নিট মুনাফা পদ্ধতিটা কি, আমি যদি আবার একটু বলি। এই পদ্ধতিতে ভবিষ্যতে প্রতিষ্ঠান যে মুনাফা অর্জন করতে পারে, সেই মুনাফাকে আপনি স্বাভাবিক মুনাফার হার দিয়ে মূলধনে রূপান্তর করবেন। মূলধনে রূপান্তর করলে এখন প্রতিষ্ঠানের যে প্রকৃত মূলধন আছে সেটা দিয়ে বিয়োগ করেন। বিয়োগ করলেই আপনার যে সুনামটা বের হবে সেটা হলো ভবিষ্যতের প্রত্যাশিত মুনাফা পদ্ধতি। কয়েকবার পড়তে হবে, কয়েকবার পড়লে এগুলো খুব সুন্দরভাবে, মানে যা আছে তাই লিখে দিয়ে আসবেন, টাইপ করে লিখে দিয়ে আসবেন। কয়েকবার পড়তে হবে। ঠিক আছে, ক খ গেল। এবার দেখেন গ নাম্বারে কি আছে, অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি। এইটা আর ঘ নাম্বার অতীত মুনাফা ভিত্তিক পদ্ধতি একই জিনিস, একটু কথার পার্থক্য আছে। আমরা ঘ নাম্বারের ডিটেলস 7 নাম্বারে পড়বো। হ্যাঁ, আপনারা পড়বেন, যদিও আপাতত এটা পড়াবো না, নবম ব্যাচের পরীক্ষা সামনে রেখে এটা আমরা পড়বো না 7 নাম্বারটা।
আচ্ছা, এবার দেখেন অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতিটা কি। বর্ষ গুণন মানে কি, বছরকে গুণ, বছর দিয়ে গুণ করা, বর্ষ গুণন, বুঝতে পারছেন? এখন অতীত গড় মুনাফা, এই গড় মুনাফাটাকে আপনি বর্ষ গুণন করবেন। অতীত বলতে পিছনের, পিছনে কয়েক বছর আপনি যে মুনাফা করছেন সেটাকে মনে করেন পিছনের 24 সাল, 23 সাল, 22 সাল, 21 সাল, এই 4 বছরে আপনি যে মুনাফা করছেন সেইটাকে যোগ করে ওই 4 বছর দিয়ে ভাগ করলে কত কি হয়, গড় মুনাফা হয়। এখন গড় মুনাফাকে আপনি আবার এক বা একাধিক বছর দ্বারা গুণ করবেন, তখন যে সুনামটা পাবেন সেটা হলো অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতি। সহজ কথা, ঠিক আছে, বেশি গভীরে নেব না, কারণ আপনারা সহজভাবে যা আছে সেটা লিখে যেতে পরীক্ষায় আনসার করতে পারেন, ঠিক আছে। এখানে তাহলে আমরা একটু পড়ি, দেখেন অতীত গড় মুনাফার বর্ষ গুণন পদ্ধতিটা কি। বিগত কয়েক বছরের, বিগত মানে পিছনের কয়েক বছরের গড় মুনাফাকে, বুঝতে পারছেন, এক বা একাধিক বছরের সংখ্যা দ্বারা, এখন বলতে পারেন যে পিছনের গড় মুনাফা আবার এক বা একাধিক সংখ্যা দ্বারা গুণ করবো কেন, তাহলে তো সেই গড় মুনাফাটাই আসতেছে। অতীতের গড় মুনাফাটাকে, গড় মুনাফা এরকম হইতে পারে, দেখা যাচ্ছে যে আপনার, কথা বুঝেন, মনে করেন 4 বছরের মুনাফাকে আপনি 19-20 কম বেশি আছে সেটাকে আপনি যোগ করে গড় করছেন, ঠিক আছে। এখন ওইটা তো কম বেশি দিয়ে আপনি গড় বের করছেন, গড় মনে করেন 50,000 বের হলো। এখন ওই 50,000কে আপনি 2 দিয়ে গুণ করতে পারেন, 3 দিয়ে গুণ করতে পারেন, গুণ করলে এই অতীত গড় মুনাফার আবার বর্ষ গুণন পদ্ধতি। কারণ এক গড় মুনাফাটা যে মনে করেন 50,000 টাকা হলো আপনি পিছনের, এখন ওটা দিয়ে আপনি সুনাম বের করতে পারবেন না। সুনাম বের করতে হলে আপনাকে কয়েকটা বছর দিয়ে, সেটা 3 বছর হোক 4 বছর হোক দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হলো সুনাম, সুনামের সেটা হলো সুনামের মূল্য, বুঝতে পারছেন কথাটা। সেইভাবে একটা প্রতিষ্ঠান বলতে পারে যে আমার কোম্পানিটা তোমার কিনতে হলে অতীতের গড় মুনাফাটা বের করছি সেটাকে তুমি 3 দিয়ে গুণ দাও, না ঠিক আছে 3 দিয়ে হবে না 4 দিয়ে গুণ দাও, না 4 দিয়ে হবে না 2 দিয়ে গুণ দাও, তো 2 দিয়ে গুণ দিয়ে যা হবে সেটাকে আপনি তুমি আমারে সুনাম হিসেবে দিয়ে দাও। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে পড়ি, দেখেন বিগত কয়েক বছরের গড় মুনাফাকে এক বা একাধিক বছরের সংখ্যা দ্বারা গুণ করে সুনামের পরিমাণ নির্ধারণ করা হয়। সাধারণত এই পদ্ধতিটি সহজ এবং বহুল ব্যবহৃত, তবে অস্বাভাবিক বছরগুলো বাদ দিয়ে, অস্বাভাবিক মানে কি, কোনো বছর একবারে খুব কম লাভ হইতে পারে, কোনো বছর করোনা থাকতে পারে, বন্যা থাকতে পারে, বিক্রি কম হইতে পারে, সেটাকে আপনি বাদ দিবেন না। সেটা তো কারোই লাভ হয় নাই, কেউই মুনাফা করতে পারে নাই, সে কোনো কোম্পানি। সেই ক্ষেত্রে ওই বছরগুলোকে আপনি আবার ধরবেন না। আবার দেখা যাচ্ছে কোনো বছর অতিরিক্ত বিক্রি হয়েছে, হ্যাঁ, কোনো কারণবশত অনেক বিক্রি হয়ে গেছে, সাধারণত হওয়ার কথা না আপনার, সেটাকে আপনি সুনাম ধরবেন? সুনাম ধরবেন না, সে অস্বাভাবিক বছর। তাহলে অস্বাভাবিক বছরগুলোকে বাদ দিবেন। তাহলে বলেন গ নাম্বারটা কার কার হয় নাই? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি, দেখেন অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি। অতি মুনাফা মানে আমরা পড়তেছি সুনাম মূল্যায়ন, কিন্তু আমরা আবার এখানে আসলে অতি মুনাফা মানে হলো, মনে করেন আপনি কলম বিক্রি করেন, এখন কলম আপনার 5 টাকা কলম বিক্রি করেন, অন্য কোম্পানিও 5 টাকা বিক্রি করে। এখন 5 টাকা বিক্রি করে সাধারণ একটা কলমে টাকা লাভ হয়। আপনারও যা লাভ হবে, কোম্পানির যা লাভ, ম্যাটারও তাই লাভ হয়, হতে পারে। কিন্তু যার সুনাম বেশি হয় বেশি। এখন যখন একটা কোম্পানির অন্য 100টা কলম বিক্রি করে তার থেকে কিছু বেশি অনেক কিছু থাকে, ঠিক আছে। স্বাভাবিক মুনাফা হারটা সেটা যদি ওই মুনাফা, ঠিক আছে। এখন করে কিভাবে আশা করতে পারছেন? আচ্ছা, দেখেন প্রথম প্রকৃত মুনাফা, প্রথমে কি প্রকৃত মুনাফা, প্রকৃত মানে হলো, প্রকৃত মানে আপনি একটা প্রকৃত মানে বুঝবেন যে একটা কলম, যে কোনো একটা কলম কোম্পানির যা হতে পারে সেটা হলো প্রকৃত না। এখানে সেটাকে আমি প্রকৃত বুঝাইনি, আমি সেটাকে বুঝাইছি স্বাভাবিক মুনাফা। মানে আপনি কলম কোম্পানি দিলেও আপনার যে মুনাফা হবে আমারও সেটা হয়, এটা হলো স্বাভাবিক মুনাফা। আর প্রকৃত মুনাফা মানে হলো আপনি বিশেষভাবে যে মুনাফাটা করতেছেন আমার থেকে বেশি করতেছেন, হ্যাঁ, সেটা হলো প্রকৃত গড় মুনাফা। তাহলে প্রথমে প্রকৃত গড় মুনাফা বের করবেন, কিভাবে বের করে সেটা নিচের 7 নম্বর প্রশ্নে আছে। এর ও স্বাভাবিক মুনাফা, এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করে অতি মুনাফা নির্ধারণ করা হয়, বুঝতে পারছেন এই বাক্যটা। এরপর ওই অতি মুনাফাকে যেটা বিয়োগ করে যেটা বের করলেন ওইটাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে। শুধুমাত্র বিয়োগ করে রেখে দিলে ওই সংখ্যাটা সুনাম না, নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে সুনামের পরিমাণ হিসাব করা হয়। তাহলে গ নাম্বার এবং ঘ নাম্বার কিন্তু একই, তফাৎটা কোথায় জানেন? তফাৎটা হলো গ নাম্বারে বলা হয়েছে, মনে করেন আমি যা পড়াইছিলাম একটু চিন্তা করেন যে ঠিক আছে কিনা, দেখেন
গ নাম্বারে ছিল বিগত কয়েক বছরের গড় মুনাফাকে এক বা একাধিক সংখ্যা বছর দ্বারা গুণ করে, মানে সংখ্যা বছর দ্বারা গুণ করে সুনাম বের করে ফেলছেন। আর ঘ নাম্বারটা হলো প্রকৃত গড় মুনাফা আর স্বাভাবিক মুনাফা, এই দুইটার পার্থক্য নির্ণয় করে আপনি মুনাফা নির্ধারণ করছেন এবং এই মুনাফাটাকে আবার আপনি কয়েকটা বছর দিয়ে গুণ দিচ্ছেন, তাইলে সুনামের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এটা হলো অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি, আগেরটা হলো গড় মুনাফার বর্ষগুণন পদ্ধতি। এগুলো কি খুব কঠিন? খুব কঠিন না, জাস্ট একটু ধ্যান করে পড়তে হবে, কি আছে বারবার পড়তে হবে, হুবহু তাই লিখে দিয়ে আসবেন, শেষ। এটি তুলনামূলক বাস্তব ভিত্তিক একটি পদ্ধতি, ক্লিয়ার? তাহলে আমাদের ক খ গ ঘ এই চারটা জিনিস কিন্তু হয়ে গেল। এখন আমরা জাস্ট ও নাম্বারটা পড়লে আমাদের কিন্তু পড়াশোনা শেষ। আমি বেশি 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে, বেশি সময় নিব না, একটু ব্যস্ততার মধ্যে আছি। যাই হোক, প্রতিদিন কিন্তু আমরা কন্টিনিউ পড়তেছি, এর ফলে কি হয়, আমাদের বইগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দেখেন, উচ্চতর হিসাব বিজ্ঞান অনেকে আপনারা কঠিন মনে করেন, আমাকে বলেন যে ভাই অঙ্ক টঙ্ক এদিক সেদিক তো পারি না, বা আমরা হিসাব বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না, তাহলে অ্যাডভান্স লেভেলের এই হিসাব বিজ্ঞান কেন, কিভাবে করব, কিভাবে পাশ করব। কিন্তু এই ধারণাটা অনেকেই টেনশনে ছিলেন, এটা কিন্তু আমি অষ্টম ব্যাচে যে কথাগুলো বছরের শুরু থেকে বলে আসতেছিলাম, কারণ মেইন ক্যাম্পাসে স্যারের সাথে আমি কিন্তু এই ব্যাপারে আলোচনা করছি, ওনার পরামর্শ মোতাবেক এবং আমার যে স্টাডি বা আমার যে গবেষণা হিসাব বিজ্ঞান নিয়ে, সেটা দিয়ে আমি বলছিলাম যে অঙ্ক ছাড়াই আপনার দুইটা কমপক্ষে, সর্বোচ্চ তিনটা, কিন্তু সর্বোচ্চ তিনটা না, তার থেকেও বেশি একটা, চারটা প্রশ্ন অঙ্ক আসে নাই। তাহলে চিন্তা করেন, অঙ্ক ছাড়াও আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি একটা দুইটা অঙ্ক এসে যায়, কমন পড়ে যায়, বা আপনি প্র্যাকটিস করেন, তাহলে তো ভালো। ঠিক আছে, সাধারণত অনেকে অঙ্ক হিসাব বিজ্ঞান অঙ্ক মিলাইতে পারে না, ঠিক আছে, যারা হিসাব বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডের না। তো সেই ক্ষেত্রে টেনশনের কিছু নাই, রেগুলার যদি ক্লাসগুলো করেন, আমার সাজেশনটা যদি ফলো করেন, তাহলে আশা করি আপনারা ভালো করতে পারবেন। কারণ এবার সাজেশনে কিন্তু স্পেশালি কোন কোন অধ্যায়গুলো অঙ্ক ছাড়া হতে পারে, সেটা কিন্তু নবম ব্যাচের সাজেশনে দেওয়া আছে, ঠিক আছে, তো এটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, বার্ষিক পদ্ধতিটা কি দেখেন এখানে, এটা হলো আপনারা বুঝতে পারছেন বার্ষিক পদ্ধতি, তাহলে এখানে কি থাকতে পারে দেখেন পড়ি। এই পদ্ধতিতে অতি মুনাফাটা কি আগেই আমরা কয়েকবার বের করছি, ঠিক না? অতি মুনাফার বার্ষিক মুনাফা বিবেচনায় নিয়ে, এখন একটা কথা হলো, অতি মুনাফার আবার বার্ষিক মুনাফাটা কি? বার্ষিক মুনাফাটা কি? বছরের যে মুনাফাটা অর্জন করেন সেটা বার্ষিক মুনাফা। এখন আমার প্রশ্ন হলো, অতি মুনাফার বার্ষিক মুনাফাটা কি? এটা আমাকে জানতে হবে। দেখেন, অর্থাৎ প্রফিটের উপর দিয়ে যে প্রফিট, সুপার প্রফিট, অতি মুনাফার বার্ষিক মুনাফা, এটা হলো মনে করেন একটা প্রতিষ্ঠান বছরে যে অতিরিক্ত মুনাফা অর্জন করে, ঠিক আছে, যা একই ধরনের, যে এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম যে কলম কোম্পানি মনে করেন, একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার চেয়ে বেশি। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি বছরে যে অতিরিক্ত মুনাফাটুকু অর্জন করলেন, যা একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার চেয়ে বেশি, এটা তো বুঝতে পারছেন, এটাই হলো অতি মুনাফার বার্ষিক মুনাফা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অতি মুনাফার বার্ষিক মুনাফা বিবেচনায় নিয়ে তার বর্তমান মূল্য হিসাব করে সুনাম নির্ধারণ করা হয়। অর্থাৎ আমি যদি আরো একটু সহজ করে আপনাদের দেখাই, যদি আপনাদেরকে আমি বলি, একটু একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি, আপনারা থাকবেন।
হ্যালো। হ্যাঁ, সরি ভাই, একটু ফোন আসছিল, দুইটা ফোনের পর পর। যাই হোক, আপনাদের একটু দুই আপাকে একটু বসায় রাখলাম। দেখেন, আমরা ও নাম্বারটা পরে কিন্তু আমাদের হয়ে যাবে। আপনারা আশা করি উপরের চারটা বুঝতে পারছেন, ঠিক না? ও নাম্বারে কি বলছে দেখেন, বার্ষিক পদ্ধতি। এই পদ্ধতিতে অতি মুনাফার বার্ষিক মুনাফা বিবেচনায় নিয়ে, অর্থাৎ যে অতি মুনাফাটা প্রতিষ্ঠান করে সেইটা স্বাভাবিকভাবে যে বছরে ওইটা দিয়ে যে বার্ষিক মুনাফাটা অর্জন করা যায় সেইটা বিবেচনায় নিয়ে তার বর্তমান মূল্য হিসাব করে সুনাম নির্ণয় করা হয়। আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো, এই কথাটা আরো ক্লিয়ার হবে। দেখেন, এটি সুদের হার এবং সময়কাল বিবেচনায় নিয়ে বিনিয়োগের মূল্যায়নের মতো কাজ করে থাকে। বুঝতে পারছেন? দেখেন, এখানে দুইটা কথা আছে, 25 শতক, 2,50,000 আর 50,000। আপনাকে যদি দুইটা প্রস্তাব দেওয়া হয়, মনে করেন যে আপনাকে আজই 2,50,000 টাকা দেওয়া হবে, অথবা যদি বলা হয় যে আগামী 5 বছরে প্রতি বছরে আপনাকে 50,000 টাকা দেওয়া হবে, তাহলে অ্যামাউন্টটা কি এক না? 2,50,000 আর 5 বছরে 50 করে, একই জিনিস। কিন্তু এখানে দেখেন, দুইটা যে প্রস্তাব আমি আপনাকে দিলাম, একটা হলো 50,000 দিব প্রতি বছরে 5 বছর ধরে, আর একটা হলে এককালীন এখনই 2,50,000 টাকা দিব। তো এই দুইটা কথার মধ্যে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, কিন্তু বেছে নেবার সময় আপনাকে বিবেচনা করতে হবে যে দ্বিতীয় যে প্রস্তাবটা, অর্থাৎ 2,50,000 টাকায় এককালীন দেওয়ার যে প্রস্তাবটা, এটা কিন্তু ওই বছরে বছরে 50,000 দেওয়ার প্রস্তাবের সাথে কিন্তু মিলে না, কোনোভাবেই মিলবে না। কারণ এখন আপনি 2.5 লক্ষ টাকা নিলেন, আর 5 বছর পরে আপনি 50,000 করে নিতে নিতে 4 বছরের মাথায় আপনার 2 লক্ষ হবে, আরো 1 বছর পরে যে আপনি আরো 50,000 নিবেন। এই দুইটা কিন্তু এক না। কেন এক না? কারণ বর্তমানের যে অর্থের মূল্য, ভবিষ্যতে যে অর্থের মূল্য, সেটা কিন্তু এক থাকে না। ঠিক আছে? তো এটাই মূলত বার্ষিক পদ্ধতিতে এই বিষয়টাকে ভিত্তি ধরে সুনাম নির্ণয় করা হয়। অর্থাৎ আপনি যদি সহজভাবে যদি আপনাকে বোঝাই যে বার্ষিক পদ্ধতিতে সুনাম নির্ণয় করতে গেলে আপনাকে বার্ষিক যে অতি মুনাফা, ঠিক আছে, এবং এই যে যে ফ্যাক্টরটা আমি বললাম, এইটাকে বিবেচনায় নিয়ে যদি আপনি সুনাম বের করেন, তাহলে বার্ষিক পদ্ধতিতে সুনামটা বের হবে। এখানে কি বলা হয়েছে দেখেন, অতি মুনাফা বছরে যদি 50,000 টাকা হয়, অর্থাৎ গড় অতি মুনাফা, গড়ে যদি অতি মুনাফা বছরে কত 50,000 টাকা হয়, তাহলে আমরা যদি সুনাম মূল্য নির্ধারণ করি 5 গুণ ধরি, তাহলে তা কত 2,50,000। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? 2,50,000, 50,000 5 গুণ 2,50,000। ঠিক আছে, এখন এই 2,50,000 টাকা যেটা আপনি সুনাম হিসেবে নির্ণয় করলেন, বছরে 50,000 ধরে, আমরা তো আগে আপনাদের মনে পড়ে যে আগে আমরা 5 দিয়ে 4 দিয়ে বিভিন্ন বছর দিয়ে গুণ করছিলাম। তাহলে বছরে যদি অতি মুনাফা হয় 50,000, তাহলে 50,000টা কি সুনাম।
বছরের অতি মুনাফা, এখন সুনাম না, সরি, 50,000 হলো অতি মুনাফা। এখন অতি মুনাফাকে আপনি কতগুলো বছর দিয়ে গুণ করলেই তা 50,000 হবে, সুনাম হবে, ঠিক না? অতি মুনাফাকে 5 দিয়ে গুণ করে আপনি সুনাম বের করলেন, সুনাম কত হলো? 2,50,000। এখন এই 2,50,000 টাকাকে আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতেন, তাহলে যদি বার্ষিক 10% হারেও আপনি সুদ পেতেন, তাহলে একটা অঙ্ক আসতো না? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যে বার্ষিক 10% হারে যে কোনো অ্যামাউন্টকে যদি আপনি ধরেন সুদ হিসাবে, আপনি যদি বা ব্যবসার প্রফিট হিসেবে যদি আপনি আনতে চান, তাহলেও মিনিমাম একটা 20-25 হাজার টাকার মতন একটা যে অ্যামাউন্ট আপনার বছরে আসবে, ঠিক আছে, সেইটার কথা এখানে কেন বলা হয়েছে যে এইটাও কিন্তু আপনি অর্জন করতে পারতেন সুনামের ক্ষেত্রে এই টাকাটা বিনিয়োগ না করে। আমরা সুনাম কিনি না বিভিন্ন প্রতিষ্ঠানের, আছে 5 লাখ টাকার সম্পদ, কিনি 6 লাখ টাকা দিয়ে, তাহলে ওই 1 লাখ টাকা দিয়ে আপনি সুনাম কিনলেন। সুনামের মাধ্যমে যে অর্জনটা করবেন সেটাকে আপনি চাইলে অন্য কোনো ব্যবসায় অথবা ব্যাংকিং সেক্টরে রেখে আপনি কিন্তু বছরে একটা অঙ্ক বের করতে পারবেন। অর্থাৎ এই দুইটার জিনিস মাথায় রেখে বার্ষিক পদ্ধতিতে সুনাম মূল্যায়ন করা হয়। ঠিক আছে, আমরা একটু আবার পড়ি এখানে কি আছে দেখেন। এই পদ্ধতিতে অতি মুনাফার বার্ষিক মুনাফা বিবেচনায় নিয়ে তার বর্তমান মূল্য হিসাব করে সুনাম নির্ধারণ করা হয়। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে 2,50,000 টাকা যেটা আপনি সুনাম হিসেবে নির্ণয় করবেন 5 বছর ধরে, ঠিক আছে, গড় মুনাফা বের করে আপনি যেটা বের করবেন সেটাকে যদি অন্য ক্ষেত্রে আপনি বিনিয়োগ করেন অথবা বর্তমানে কত আছে তার মূল্য সেটা যদি আপনি বের করেন, তাহলে আপনি যে বার্ষিক সুনামটা পাবেন সেটা হলো বার্ষিক পদ্ধতিতে মুনাফা। এটি সুদের হার এবং সময়কাল বিবেচনা, দেখছেন সুদের হারটা কত, সুদের হার আছে এবং কত সময়কালে আপনি সুদটা পাচ্ছেন সেটা বিবেচনায় নিয়ে বিনিয়োগের মূল্যায়নের মতো কাজ করে। অর্থাৎ আমরা কিন্তু বিনিয়োগ করার ক্ষেত্রে কি করি বলেন তো? সুদের হার এবং কতদিন ধরে আমি বিনিয়োগের ফলটা পাবো সেটা বিবেচনা করে আমি বিনিয়োগ করি, ঠিক না? তো এখানে দুইটা বাক্য দেওয়ার পরে আপনি লিখবেন যে যদি গড় অতি মুনাফা বছরে 50,000 হয় এবং সুনাম মূল্য নির্ধারণ যদি 5 গুণ হয়, অর্থাৎ বর্ষ গুণন যদি 5 হয় বা 5 দিয়ে যদি গুণ করেন, তাহলে তা হবে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ করলে 10% হারে সুদ পাওয়া যেত, ঠিক আছে, অর্থাৎ 10% হারে সুদ পাওয়া যেত, এটা বিবেচনায় করে। আর এই যে 2,50,000 টাকা যেটা আপনি সাধারণভাবে উপরের নিয়মে যেটা বের করলেন, এই দুটো বিবেচনা করে আপনি সুনাম নির্ধারণ করবেন প্রতিষ্ঠানে, ঠিক আছে। এটা হলো বার্ষিক পদ্ধতি। ক্লিয়ার? তাহলে একটু কয়েকবার পড়বেন, হ্যাঁ, নোট ধরে বই ধরে কয়েকবার পড়বেন, পড়লে এটা আপনাদের কিন্তু ভালোভাবে আয়ত্তে এসে যাবে। উপসংহারটা দেখেন এবার পড়ি। সুনাম মূল্যায়ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। সুনাম মূল্যায়ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। সুনামের নির্ভরযোগ্য মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানের প্রকৃতি, আয় ইতিহাস, প্রতিযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো বিবেচনা নিয়ে যথাযথ পদ্ধতি নির্বাচন করা উচিত। মানে বলা হয়েছে এখানে যে সুনাম মূল্যায়নের, প্রকৃত সুনাম মূল্যায়নের জন্য যে কোনো একটা পদ্ধতি না, আপনার প্রতিষ্ঠানের জন্য যে পদ্ধতি গ্রহণযোগ্য, যেমন প্রতিষ্ঠানের প্রকৃতি, প্রতিষ্ঠান কেমন, প্রতিষ্ঠানের আয়ের ইতিহাস কেমন, প্রতিযোগিতা কেমন আছে, ভবিষ্যতের সম্ভাবনা কেমন আছে, এই মেইন 4টা জিনিস বিবেচনায় করে আপনি এই 5টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি বেছে নেবেন, যাতে করে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য প্রকৃত আর্থিক চিত্র পান এবং প্রকৃত সুনামটা বের হয়ে আসে। বুঝতে পারছেন? তো এই কথাটা ভূমিকা হিসেবে লিখবেন। তো মোটামুটি দেখেন এই যে কিন্তু সুনামের পদ্ধতি, এটা কিন্তু খুব ইজি। এটা বোধহয় আমাদের আসছিল, করছিলাম নাকি আমার খেয়াল না, সরি আমি তো পরীক্ষায় দিইনি, আমাদের আসছিল আর কি, আমি পরীক্ষা দিইনি, নবম ব্যাচের সাথে দিব। তো মোটামুটি আপনাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে পড়ানো হয়ে গেল, এইগুলো থেকে কিন্তু নবম ব্যাচে আসার সম্ভাবনা আছে। তবে আমরা শেষ সময়ে হ্যাশ চিহ্নিত প্রশ্নগুলো পড়ব, ঠিক আছে। তো আপাতত ডাবল স্টার ট্রিপল স্টার গুলো পড়ে যাচ্ছি, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সোনিয়া আপা, অল্পনা আপা, আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে থাকবেন। আসসালামু আলাইকুম।